ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন যদি দেখা যায় তাহলে একটু মেসেজ দিয়ে রেসপন্স করবেন যে হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমরা গত ক্লাসে এইটা নিয়ে আলোচনা করার ট্রাই করছিলাম একটু। এইখানে আসলে কি আছে সেটা যদি একটু বলি। এইখানে প্রায় 1000টা ডেটা আছে, প্রায় 1000 ডেটা আছে এখানে। যদি একটু নিচে যাই আমি, এই যেখান থেকে অ্যারো সাইনটা ধরে এই যে নিচের দিকে টান দিব আর কি, তাহলে একদম নিচে যাবে। টোটাল ডেটা আছে হচ্ছে আমাদের 1000 1000 1000 না 10,000 ডেটা আছে এখানে। 9000, হ্যাঁ 10,000 ডেটা আছে এখানে। তো 10,000টা ডেটা, এই 10,000 ডেটা নিয়ে আমি আজকে কাজ করবো। এই 10,000 ডেটার মধ্যে কি আছে যদি একটু বলি। 10,000 ডেটার মধ্যে প্রথম যে ডেটাটা সেটার নাম হচ্ছে কাস্টমার আইডি, হ্যাঁ। এবং এইখানে 15 জন কাস্টমার আছে, 15 জন বা 10 জন সম্ভবত হবে, আমার সঠিক মনে নেই। এখানে 10 জন কাস্টমার আছে এবং 10 জন কাস্টমারই বারবার রিপিট হচ্ছে। এবং কিভাবে রিপিট হচ্ছে সেটা র্যান্ডমলি, হ্যাঁ। যেমন এখানে রাশিদুল ইসলাম, এখানে হয়তো রাশিদুল ইসলাম খুঁজলে আরো পাবো। আমি দেখি রাশিদুল ইসলাম কতবার আছে, একদম নিচে চলে গেল। আচ্ছা, আমি রাশিদুল ইসলামকে কন্ট্রোল যদি কপি করলাম, করে এখানে যদি সার্চ করি একটু, কারণ আমরা কন্ট্রোল এফ সাপ্লাই সার্চের অপশনটা চলে আসবে এটা জানি, এবং এটাকে বলা হচ্ছে ফাইন্ড, এবং পরে হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। মানে যদি আমরা কোনো একটা অক্ষরকে অন্য বা কোনো একটা লেখাকে অন্য লেখা দিয়ে কনভার্ট করতে চাই, রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা এই রিপ্লেসটা ইউজ করতে পারি। তো আমরা এখানে ফাইন্ড করে দেখি যে আসলে এই রাশিদুল ইসলাম কতবার আছে। আমি জাস্ট ফাইন্ড অল করলাম, দেখি এখানে দেখেন রাশিদুল ইসলাম টোটাল আছে হচ্ছে 723 বার। মানে এই রাশিদুল ইসলামী 723 বার আছে, কেমন? এটাই যেখানে দেখাচ্ছে যে রাশিদুল ইসলাম নামে আমরা 723টা সেল পাইছি, এটা বলে দিচ্ছে। তাহলে দেখেন এই রাশিদুল ইসলাম 723 বার আছে এখানে। এখন আমি যদি এই ডেটা নিয়ে আপনাকে বলি যে এই ডেটার মধ্যে আপনি বের করে দেন যে রাশিদুল ইসলাম টোটাল কত টাকার জিনিস কিনছে, রাশিদুল ইসলাম কোন তারিখে কত টাকার জিনিস কিনছে, আমাকে বের করে একটা শীট বানাই দেন। এটা বলতে পারে যে রাশিদুল ইসলাম অ্যাপেল আইপ্যাড এয়ার কয়বার কিনছে, এটা বের করে দেন। এরকম বিভিন্ন ধরনের কথা আমি বলতে পারি, তাই না? তো এই বিভিন্ন ধরনের কথা অনুযায়ী আমাদের তো ডেটাগুলোকে সাজাইতে হবে, তাই না? তাহলে ওই ডেটাগুলোকে আমরা সাজাতে, এমন না যে আমি নর্মাল যে কি বলে ফর্মুলা লিখে করতে পারবো না, এমনটা না। আমি নর্মাল ফর্মুলা লিখেও করতে পারবো। আমরা এটা দেখেছি যে ফর্মুলা লিখে অনেক ধরনের কাজ করা যায়, ডেটাগুলোকে সাজানো যায়। আমরা মার্কশিটও প্রিন্ট করার সিস্টেম দেখেছি। তারপর ইন্ডিভিজুয়াল মানুষের জন্য আলাদা আলাদা স্যালারি শিটের জন্য একটা হচ্ছে মেমো, সেটাও মোটামুটি বানানোর ইয়ে করছি। আর ডাটা ভ্যালিডেশন শিখছি। তো অনেকগুলো আমরা শিখছি। এখন ওইভাবে আপনি করতে পারবেন, কিন্তু ওইভাবে করতে গেলে আপনার অনেক সময় লাগবে, তাই না? এবং দেখবেন যে ওইভাবে অল্প একটু ভুল হলে আহ মানে অনেক যেহেতু লম্বা ডেটা, কোথায় ভুল করছেন সেটা খুঁজেই পাওয়া মুশকিল হয়ে যাবে। তো এইটা থেকে বাঁচার জন্য আমরা যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে ডেটা, সরি, সেটা হচ্ছে বিগ পিভট টেবিল। এটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই। আমি এখান থেকে সবার আগে চলে যাবো হচ্ছে ইনসার্টে, হ্যাঁ। ওকে, ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে চলে গেলে দেখেন এখানে অনেক কিছু আছে, তাই না? এখানে কি কি আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে প্রথম যে অপশনটা আমি বলেছিলাম, এই অপশনটা আমি পরে দেখাবো, সেটা আজকে দেখাচ্ছি। কি দেওয়া আছে? পিভট টেবিল, এবং পাশে দেওয়া আছে রিকমেন্ডেড পিভট টেবিল, তাই না? তো চলেন আমরা আগে রিকমেন্ডেডটাই দেখে আসি যে রিকমেন্ডেড এর মধ্যে কি আছে। আমি যদি রিকমেন্ডেডে ক্লিক করি তাহলে অটোমেটিক একটা পিভট টেবিল সে আমাকে বানাই দিবে। এই যে দেখেন এখানে কত ধরনের টেবিল বা কত ধরনের ডেটার সামারি আমাদের কাছ থেকে চাইতে পারে, এখান থেকে কত ধরনের সামারি হতে পারে, মোটামুটি সব ধরনের সামারির একটা আউটলুক দিয়ে দিচ্ছে। ওকে, যেমন এটা দিচ্ছে কি যে কে কতবার অর্ডার করছে, এটা হচ্ছে একটা সামারি। এটা এটা কি যে হচ্ছে কোন আইডি কতবার অর্ডার করছে। তারপর এইখানে আরো নিচে অনেক কিছু আছে। যদি এটাও ইয়ে না হয় তাহলে দেখবেন যে এখানে কি বলে ব্লাঙ্ক পিভট টেবিল নেওয়া যাবে আর কি। যে এইখানে মেইন কথা হচ্ছে এইখানে আপনার বেশ কয়েকটা পিভট টেবিলের ফরম্যাট আগে থেকে দেয়া থাকে, এবং এটা এই ডেটা অনুযায়ী এটা
ঠিক হয়ে যায়। তো আপনি সেভাবেও করতে পারেন, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এইখান থেকে পিভট টেবিল নিয়ে কাজ না হতে পারে। তো আমরা কি করবো সেক্ষেত্রে? আমরা একটা ব্ল্যাঙ্ক পিভট টেবিল নেব। তো এই জন্য এই যে পিভট টেবিলের এইখানে ক্লিক করলে পিভট টেবিল চলে আসবে। তো যেহেতু অ্যারো চিহ্ন আছে, চলেন আমরা আগে গুপ্তধন দেখে আসি অ্যারো চিহ্নের ভিতরে কি আছে। ক্লিক করলাম, এইখানে দেখেন কি দেওয়া আছে, ফ্রম টেবিল স্ল্যাশ রেঞ্জ। মানে হচ্ছে আপনার এই যে এইখানে আপনার হচ্ছে একটা কি আছে, টেবিল আছে, মানে অর্থ একটা রেঞ্জ আছে। রেঞ্জ বলতে কি বোঝায়? ধরেন যে এইখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত ছিলাম, তাহলে এর রেঞ্জটা কি? এর রেঞ্জ হচ্ছে আপনার A1 থেকে শুরু করে এটা কত হবে, H18, H18 পর্যন্ত। A1 থেকে H18 হচ্ছে এটার একটা রেঞ্জ, তাই না? তো আমরা তো ডেটাগুলো আসলে একটা অ্যারের মধ্যেই রাখি বা একটা রেঞ্জের মধ্যেই থাকে। আবার বলতে পারি যে এটা একটা টেবিল, কারণ আমরা জানি পুরো এক্সেল শিটটাই হচ্ছে একটা টেবিলের মতো কাজ করে। এটা আমরা প্রথম দিনে দেখেছিলাম যে টেবিলের ফাংশন গুলো এক্সেল শিটে অ্যাপ্লাই করা যায়। ওকে, তো চলেন আমরা এইখানে দেখি প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ফ্রম টেবিল অর রেঞ্জ। মানে আপনার এই ওয়ার্কশিট, যে ওয়ার্কশিটটা ওপেন আছে, সেই ওয়ার্কশিটের কোনো একটা ডেটা নিয়ে যদি আপনি পিভট টেবিল বানাতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রম টেবিল স্ল্যাশ রেঞ্জ বা টেবিল অর রেঞ্জ যেটা আছে সেটাতে ক্লিক করলে হয়ে যাবে। আর একটা আছে কি, ফ্রম এক্সটার্নাল ডেটা সোর্স। মানে কি, যদি এমন হয় যে আপনার এই এক্সেল ফাইলটা অন্য একটা ফাইলের মধ্যে, এক্সেল যে ফাইলটা আছে যেখানে ডেটা গুলো আছে সেটা অন্য একটা ফাইলের মধ্যে আছে, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। যে আপনার অন্য একটা ফাইলের মধ্যে ডেটা আছে, সেখান থেকে আপনি হচ্ছে এইখানে পিভট টেবিল বানান, এটাও করা যেতে পারে। তো আমরা যেটা করবো, এই ফ্রম টেবিল রেঞ্জ এইটাই ক্লিক করবো। নর্মালি আমরা এটাই ইউজ করবো, কারণ এইখানে আমরা জানি যে অনেকগুলো শিট নেওয়া যায়, তাহলে প্রথমটাই আমাদের কাজে লাগে, প্রথমটাতেই হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পর দেখেন কি আসে, এরকম একটা পপ আপ আসবে। এই পপ আপের মধ্যে এই টেবিল স্ল্যাশ রেঞ্জ যেটা আছে, টেবিল রেঞ্জ, এইখানে কি দেওয়া আছে দেখেন, সেলস ডেটা। মানে সেলস ডেটা হচ্ছে একটা শিটের নাম, এই সেলস ডেটা হচ্ছে আমাদের শিটের নাম। এরপরে একটা আশ্চর্য চিহ্ন দিয়ে আমাদের রেঞ্জের যে ইয়ে আছে, যেমন A1 থেকে শুরু হবে, যেখানে সম্ভবত দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে A1। A1 কোনটা? এই যে প্রথমটা A1, এই যে কাস্টমার আইডি থেকে, এবং শেষ হবে কোথায়, H1001। তো এইচ হচ্ছে এইটা, এইচ এর 10,001 নাম্বার সেল যেটা, সেখানে এই যে এখানে আচ্ছা একটু ওয়েট করেন। চালু করি। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এইখানে একটা ডেটা, এই যে রেঞ্জটা কোথা থেকে নিচ্ছে, সেলস ডেটা এইচ। আচ্ছা এটা আমি যে ক্লিক করছি তো তাই চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো নর্মালি কি হবে এটা, নর্মালি আপনার যে শিটের মধ্যে আছেন ওই শিটে প্রথম যে টেবিলটা আছে, এই শিটের মধ্যে অনেকগুলো টেবিল আপনি নিতেই পারেন, কিন্তু এই শিটের প্রথম যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে বাই ডিফল্ট নিয়ে নেয়। যদি আপনার মনে হয় যে না আমি পুরো টেবিলটা নিয়ে কাজ করব না, আপনি আমার দরকার 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে জাস্ট এইখানে কার্সরটা থাকলেও হবে, চাইলে এটা মিশাই দিতে পারেন। এরপরে লিখবেন, এইভাবে টাইপ করবেন, এই যেভাবে দিবেন। ধরেন যে আপনার, ধরেন কত দিব আমি, 50 পর্যন্তই নেই, এই যে 50 পর্যন্ত দিলাম, এই যে হয়ে গেল। তাহলে কি, A1 থেকে শুরু করে H50 পর্যন্ত, তাই না? তার মানে একটা আমার ডেটা হয়ে গেছে, এই ডেটা পর্যন্ত শুধু এখন কাজ করবে। আশা করি বুঝে গেছেন যে আমরা এই ডেটাটা কিভাবে চুজ করবো। এই ডেটাটা কিন্তু বাই ডিফল্ট চুজ করাই থাকে, বাই ডিফল্ট নিয়ে নেয়। কিভাবে? অটোমেটিক আপনার যে শিটে আছেন, যে শিটের মধ্যে পিভট টেবিলটা ইনসার্টের কথা চিন্তা করছেন, সেই শিটের যে প্রথম টেবিলটা আছে, প্রথম যে গ্রুপটা আছে, সেই গ্রুপটা ও অটোমেটিক নিয়ে নেয়। তাহলে আমাদের প্রথম গ্রুপটা অটোমেটিকই নিক, সেটাই ভালো। আমি আবার এখানে পিভট টেবিলে ক্লিক করি, করার পরে এই যে অটোমেটিক আমার নিয়ে নিচ্ছে, তাই না? এরপরে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট, একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। তো এখানে বলছে ওয়ার্কশিট, ওয়ার্কবুক না কিন্তু। ওয়ার্কবুক মানে হচ্ছে আলাদা এক্সেল ফাইল, আর ওয়ার্কশিট মানে কি, একটা এক্সেল ফাইলের ভিতরে কয়েকটা করে শিট থাকে, এই শিট গুলো হচ্ছে আলাদা আলাদা এক্সেল শিট। ওকে, আমরা এখানে চাইলে নতুন একটা শিট বানাতে পারি, এই প্লাস সাইনে ক্লিক করলে নতুন শিট চলে আসবে, তাই না? তো এখন আপনি কি চাচ্ছেন, এখানে যে নতুন ওয়ার্কশিটে তৈরি করবেন নাকি এই ওয়ার্কশিটেই বানাবেন? তা আমি চাচ্ছি যে এক্সিস্টিং না, আমি নিউ ওয়ার্কশিটে ক্লিক করি। তো নিউ ওয়ার্কশিটে ক্লিক করার পর যখনই ওকে দিব,
তখন এই যে শীটটা আছে নতুন একটা শীট আমার তৈরি হয়ে যাবে। দেখেন এখানে এখন শীট আছে একটা, তাই না, সেলস ডাটা নামে। এরপর আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমার নতুন একটা শীট তৈরি হলো শীট 1 নামে। এইখানে ঠিক এই যে এরকম দেখাচ্ছে, কিছুই নেই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক জিনিস, তাই না। কিন্তু আমার এই যে এখানে আপনাদের ছবি দেখাচ্ছে, এটা যদি সরাই, এটা আমি একটু নিচে রেখে দিই। যতক্ষণ এটা নিচে থাকবে ততক্ষণ যদি কেউ কোনো কথা বলতে চান তাহলে কথা বলবেন, হ্যাঁ। আর যখন এটা আমার সামনে থাকবে তখন যদি কেউ কথা বলতে চান তাহলে মেসেজ করবেন। ওকে, এখন যদি কেউ কিছু বলতে চান তো কথা বল। আচ্ছা, তো এইখানে এই পিভট টেবিল যখনই আমরা ইনসার্ট করছি, ডান দিকে দেখেন একটা অপশন আছে পিভট টেবিল ফিল্ড, মানে আমরা পিভট টেবিলে কি কি থাকবে, তাই না। এবং এইখানে দেখেন আমার যে টেবিলের উপরে যে কলাম গুলো ছিল, উপরে কি কলাম ছিল, এই যে দেখেন উপরে কাস্টমার আইডি কাস্টমার নেম এগুলো ছিল না, এই জিনিসগুলো ঠিক এখানে আছে। এই যে দেখেন কাস্টমার আইডি কাস্টমার নেম এগুলো আছে এইখানে, এগুলো হচ্ছে আমার টেবিলের কলাম নেম। আর নিচে আছে আমার 4টা বক্স, একটা হচ্ছে ফিল্টার বক্স, একটা কলামস বক্স, একটা রোজ বক্স, একটা ভ্যালুজ বক্স, তাই না। এই 4টা বক্স আছে আমার। তাহলে দেখেন এই 4টা বক্সের মধ্যে কিভাবে কি ডেটা আমরা রাখতে পারি, এই 4টা বক্সের মধ্যে কি ডেটা রাখবেন সেটা আপনার পিভট টেবিলের ফাইনাল আউটপুটটা নির্ধারণ করবে। কিরকম, ধরেন আমার এই যে রো, রো মানে কি আমরা জানি, এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই প্রত্যেকটা আলাদা আলাদা রো, তাই না। এই পিভট টেবিল যখন এটা চলে গেছে না, এখানে ক্লিক করলে আবার চলে আসবে, যে ক্লিক করলাম চলে আসছে। ওকে, চলেন আমরা এখানে এই রো এর মধ্যে সবার আগে রো এর মধ্যে নিয়ে আসি। ধরেন যে আমি রো এর মধ্যে এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা এখানে যদি ক্লিক করেন, সরাসরি ক্লিক করেন, তাও রো এর মধ্যে চলে আসবে। দেখেন আমি যখন রো এর মধ্যে ক্লিক করছি কাস্টমার নেম, আমার এইখানে টোটাল ডেটা ছিল কতগুলা, 10,000, তাই না। 10,000 বার নাম ছিল। এখন আমি জানি না কার কার নাম আছে, এটা আমি জানি না। ধরেন ধরেন যে আপনি একটা হচ্ছে কি বলে ফেসবুক পেজের হচ্ছে আপনি কি বলে সেলস করার দায়িত্বে আছেন, বা সেলস এর যে রিপোর্ট গুলো আছে এগুলো রাখার দায়িত্বে আছেন। মাস শেষে আপনি হিসাব চাচ্ছেন যে আমাদের টোটাল কতগুলো মানুষ বা কতগুলো টাকার সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, এগুলো একটা আউটপুট দেখতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে এক কাস্টমার তো আমাদের বারবার প্রোডাক্ট কিনতেই পারে, তাই না, একটা কাস্টমার বারবার আসতেই পারে। তো এখানে আমাদের অনেকগুলো কাস্টমার, মানে অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো কি বলে সেল হয়ে গেছে, বা অনেকগুলো মেমো আছে। এর মধ্যে দেখেন আমাদের টোটাল যে কাস্টমার, কাস্টমার কিন্তু এই যে এই কয়েকজন, এখানে কতজন আছে, টোটাল মনে হয় 15 জন মতো কাস্টমার আছে। 15 জন কাস্টমারই বারবার প্রোডাক্ট কিনছে, তাই না। এইখান থেকে আমরা দেখেন সমস্ত যে আমাদের কি বলে এই যে কাস্টমার নেম ফিল্ডে একদম ইউনিক ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এরপরে এই যে ভ্যালুস যে অপশনটা আছে, এইখানে আপনি যাকে রাখবেন, যে জিনিসটা রাখবেন, তাহলে ওই স্পেসিফিক কাস্টমারের ওই ভ্যালুটা চলে আসবে। যেমন আমি যদি চাই যে ইউনিট সল্ট, এইটা হচ্ছে ভ্যালুর মধ্যে চলে আসবে, তাই এখান থেকে ইউনিট সল্ট ক্লিক ধরে এখানে পেস্ট করে দিলাম। এই দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে এটা সাম অফ ইউনিট সল্ট। এখানে সামের জায়গায় আপনি অ্যাভারেজও বের করতে পারেন। দেখেন আমি রাইট ক্লিক করবো, করে সামারাইজ ভ্যালুর জায়গায় আমি করে দিতে পারি কি অ্যাভারেজ। অ্যাভারেজ বের হয়ে যাবে যে তার অ্যাভারেজ ইউনিট সল্ট হচ্ছে, মানে তার গড় কেনা কেনে হচ্ছে 6টা, কখনো 6টার কমও কেনে, কখনো 6টার বেশিও কেনে, এটা আমরা বলতে পারতেছি, তাই না। আবার এখানে এই যে এটা কিন্তু ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ, রাইট ক্লিক করবো, করার পর এইখানে একটু নিচে আসবো, এই যে সামারাইজ ভ্যালুজ বাই, এখানে কয়েকটা আছে, সাম আছে, কাউন্ট আছে, এভারেজ, ম্যাক্স মানে সর্বোচ্চ কত, মিনিমাম কত, প্রোডাক্ট মানে গুণফল কত। তো ধরেন যে আমি যদি চাই যে প্রত্যেকে সর্বোচ্চ কতগুলা করে প্রোডাক্ট কিনছে এটা বের করতে চাই, তাহলে আমি সামারাইজ ভ্যালু বাই যাব, এরপর হচ্ছে যাব ম্যাক্স এর, তাহলে কি হবে সর্বোচ্চ 10টা করে কিনছে এরা সবাই, তাই না। আবার আর কি কি আছে এখানে, যদি আবার যাই আমি মিনিমাম যদি দেখি, তাহলে মিনিমাম একটা একটা করে কিনছে, কারণ অনেকগুলো তো প্রোডাক্ট কিনছে এরা, এবং বারবার চলে আসছে, কারণ 15 জন মানুষই প্রায় 10,000 বার, সেই জন্য আসলে এমন ইয়ে হয়ে গেছে। যদি প্রোডাক্ট করি তাহলে যতবার কিনছে তারা, এটা আসলে রাস্তা করা দেখি। ও আচ্ছা, যে ওইগুলোর প্রোডাক্ট আসবে না, আমি না ডিলিট করে দিই, শিট ডিলিট করে দিলাম, এই শিট আবার ডিলিট করে দিলাম। ওকে, সেটা আসলে গুণফল এভাবে আসবে না, আমরা যেটা করতে পারি সাম দিই, যে সে প্রত্যেকটা মানুষ এইভাবে সর্বোচ্চ কিনছে, তাই না। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা কিন্তু এটা যদি আমরা এমনি যে পিভট টেবিল ছাড়া করতে যেতাম তাও করতে পারতাম, নো প্রবলেম। সেক্ষেত্রে আমাদের নামগুলো আলাদা করে বসানো লাগতো, তাই না। অথবা আমরা ইউনিক নাম অথবা ইয়ে করতে পারতাম, নামগুলো সব সিলেক্ট করে ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিতাম, তাহলে কি হইতো শুধুমাত্র একটা একটা করে নাম থাকতো, ডুপ্লিকেট যারা আছে সবাই চলে যেত, তাহলে সেই ফাইনালি আমরা এই নামগুলাই পেয়ে যেতাম, তাই না, এটাও করতে পারতাম। এরপর এই নামগুলোকে আমরা কি বলে ভি লুকআপ অথবা হচ্ছে
ইন্ডেক্স ম্যাক্স এইটা দিয়ে এই নামগুলার টোটাল কতগুলা ইয়া আছে যে বিক্রি হয়েছে সবগুলো বিক্রিকে আমরা যোগ করে দিতাম, যোগ করে এই রেজাল্টটা পাইতে পারতাম, তাই না? এটাই কিন্তু করা আছে, কিন্তু আমরা এটা করলাম পিভট টেবিল দিয়ে। পিভট টেবিল ব্যাক এন্ডে কি করছে বা পেছনে কি করতেছে সেটা আমাদের দেখার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা কি করলাম, এখানে রো এর মধ্যে এটা লিখে দিলাম, এরপর দিলাম ভ্যালুর মধ্যে এটা রেখে। যদি এমন করে দিতাম ভ্যালুর মধ্যে আমি আবার প্রাইস দেই, তাহলে কেমন হয় দেখেন, এখানে দেখাচ্ছে আবার প্রাইস নিয়ে, যে এখানে কিন্তু প্রাইস গুলো আসলে কি হচ্ছে দেখেন, এখানে আপনার এই ডেটার যে ইয়েটা আছে এটা কিন্তু এই যে দেখেন সাম কথাটা, এটা কিন্তু আমি বসাই নাই, তাই না? আমি জাস্ট বসাইছি কি প্রাইস, এখানে এটা অটোমেটিক সাম হয়ে গেছে। আপনি যদি এইখান থেকে এটাকে কি বলে সামারাইজ ভ্যালু দিয়ে কাউন্ট করে দিতেন, তাহলে এটা কাউন্ট হয়ে যেত, কাউন্ট অফ প্রাইস হয়ে যেত, তাই না? আবার সামারাইজ ভ্যালু থেকে আপনি যদি এটাকে মিনিমাম করে দেন, মিনিমাম অফ প্রাইস, তাই না? এইভাবে চলে আসতেছে। আশা করি বুঝতে পারছেন। যদি এইখানে আবার আপনার যদি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে শর্ট বাই আপনার দরকার হয়, যে না শর্ট বাই যেহেতু হচ্ছে একটা মানুষের নাম, শর্ট বাই এর মধ্যে কি আছে আমি বলি, এখানে ডেট আছে, ডেট এবার প্রাইস, প্রাইস সোল্ড বাই, শর্ট বাই না সোল্ড বাই, মানে কে বিক্রি করছে তার কাছে। আমাদের একটা দোকানের মধ্যে কয়েকজন সেলসম্যান থাকতেই পারে, তো তার কাছে কে বিক্রি করছে সেই নামটা আর কি এখানে। তো এটা তো আর যোগ বিয়োগ করা যাবে না, তাই না? এটা যোগ বিয়োগ যেহেতু করা সম্ভব না, তাই আমরা কি করতে পারি, এটাকে আসলে ওইখানে আমরা এভারেজ ওইভাবে দেখাবো না, আমরা অন্যভাবে দেখাবো এটাকে। দেখি কি লাগতে পারে আর আমাদের, মানে আমাদের ডেটা ভিজুয়ালাইজ করার জন্য, ডেটাকে অ্যানালাইজ করার জন্য যত যত কম্বিনেশন আছে যেভাবে দেখানো দরকার সবগুলো আমরা পিভট টেবিল দিয়ে করতে পারবো। ওকে, আচ্ছা এরপর দেখেন, আমি যদি চাই যে এই যে আরিফ, হ্যাঁ আরিফ হচ্ছে কোন প্রোডাক্টটা কতবার কিনছে এটা বের করতে চাই। এটা যদি বের করতে চাই আমি তাহলে কি করব, জাস্ট আমি এই যে এটা আছে না, এটা ধরেন আমার তো এটা এখন দরকার নাই, তাই না? এটা এখান থেকে যে এইখানে ক্লিক করে রাইট ক্লিক করে না লেফট ক্লিক করে এই যে রিমুভ ফিল্ড এখানে ক্লিক করলে এটা চলে গেল। এখন আমি যদি এই যে কলামস এর কাজ কি, এইখানে আমরা যেটা বসাবো এই লেখাগুলো, যেমন আমি যদি এই কাস্টমার নামকে এইখানে বসাই দিলাম তাহলে কি হতে দেখেন, এই নামগুলো যে কলামস বরাবর বসে গেছে, মানে এই সেম জিনিসটাই একটু আগে রো বরাবর ছিল, এখন কলাম বরাবর বসতেছে। ওকে, তাহলে একইভাবে যদি আমরা এমন করতাম যে ধরেন প্রোডাক্ট নেম এটা এখানে দেই, তাহলে কেমন হয় দেখেন, এই যে এরকম হয়ে যাচ্ছে যে আলিফ হুসাইন এটা কি দিছে, পাওয়ার ব্যাংক কিনছে এতটা, আইপ্যাড কিনছে এতটা, মানে আলিফ হোসেনের জন্য এটা। আবার এখানে একটা মাইনাস সাইন আছে, তাই না? এখানে ক্লিক করলে কিন্তু এটা কলাপস হয়ে যাবে। ওকে, যে ক্লিক করতেছি কলাপস হয়ে যাচ্ছে, মানে ডাটা ভিজুয়ালাইজ করার জন্য, ডাটা অ্যানালাইজ করার জন্য, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা খুবই একটা কাজের জিনিস, তাই না? আমরা যখন এক্সপ্লেন করতেছি তাহলে আলিফ হোসেন কোন জিনিস কতবার কিনছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একইভাবে যদি আপনি এখানে আর কি দেওয়া যায়, ধরেন যে আমি এখানে ডেটও দিয়ে দেব, তাহলে কি দেখাচ্ছে এখানে যে আলিফ হুসাইন এই পাওয়ার ব্যাংক কিনছে এই তারিখে, এই পাওয়ার ব্যাংক কিনছে এই তারিখগুলোতে সে পাওয়ার ব্যাংক কিনছে, তাই না? যদি এই পাওয়ার ব্যাংকটা কলাপস করে রাখি তাহলে সে এই যে আইপ্যাড কিনছে এই তারিখগুলোতে আইপ্যাড কিনছে, কতটা করে কিনছে তাও দেখাচ্ছে, তাই না? আবার যদি এটা কলাপস করে রাখি তাহলে আলিফ হোসেনকে কলাপস করে রাখলাম, তাহলে এইভাবে আস্তে আস্তে আসতেছে। এইভাবে মেনলি আমরা যতগুলো এই কলামের রো এর মধ্যে যতগুলো রাখবো এগুলা এইভাবে মানে ফোল্ডারের মতো একটা স্ট্রাকচার নিয়ে চলে আসবে। আমরা এটা কিন্তু একটু বড় করে দেই। ওকে, ধরেন এইখানে ডেটের পরে আর কি দেওয়া যেতে পারে, সল্ভ বাই দেই যে আরিফ হোসেন কাছে কে কে, আচ্ছা এটা এটা পরে দেখাই, আগে দেখাই যে এইখানে আলিফ হুসাইন ধরেন যে পাওয়ার ব্যাংক কিনছে এত তারিখে, এত তারিখে এইটার পরিবর্তে যদি আমি চাইতাম যে আরিফ হুসাইন এত তারিখে কি কি কিনছে, 25/1/2025 এই তারিখে কি কি কিনছে সেটা একটা লিস্ট দেখা, তাহলে কি করবো, জাস্ট এই ডেটটাকে ধরে উপরে বসাই দিব, ধরে উপরে দিয়ে দিছি, তাহলে কি হচ্ছে যে আলিফ হোসেন এত তারিখে এই জিনিস তিনটা জিনিস কিনছে, এত তারিখে এইগুলা কিনছে, এই আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই একটা একটা করে দেখাচ্ছে। একইভাবে যদি আমি এখানে প্রত্যেকটা প্রাইস দেখতে চাইতাম তাহলে কি করতাম, জাস্ট এই প্রাইসটা যে এটা আছে এটা এখানে বসাই দিতাম, তাহলে প্রাইস গুলো দেখাইতো প্রত্যেকটা জিনিসের, তাই না? আবার যদি চাইতাম যে কোন দিন তার কাছে কে সেল করলো এটা যাচ্ছি, তাহলে কি করব, সোল্ড বাই হয়ে গেল, এই যে সোল্ড বাই এইটা এখানে নিয়ে এখানে বসাই দিলাম, তাহলে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে কাউন্ট হয়ে যাচ্ছে যে কতজন আছে কাউন্টে। আমি জাস্ট রাইট ক্লিক করে আমি এখানে মোর অপশনে যাই, আচ্ছা এটা তো হচ্ছে ভ্যালুস, এখানে ভ্যালুস আসবে, আমরা এখানে এভাবে দেখতে পারবো না, শো ভ্যালুস অ্যাজ নো ক্যালকুলেশন,
না, এটা এখানে এইভাবে হবে না। দেখেন, যদি চান এইটা যে কে কোন দিন কার কাছে সেল করা হয়েছে এইটাকে ধরে আপনি এখানে দেন। যেমন এখানে এখন দেখাবে কি যে 25/1/1 এই তারিখে কার কাছে কে বিক্রি করছে, এই পাওয়ার ব্যাংকটা বিক্রি করছে মাহমুদ হাসান। ওকে, আবার দেখা যাচ্ছে এই যে আপেল এয়ারপোর্ট এটা বিক্রি করছে কে, ফয়সাল আহমেদ। এইভাবে আমরা আসলে দেখতে পাচ্ছি এই জিনিসগুলা একদম সুন্দর করে সাজানো গোছানো ভাবে আসতেছে, তাই না? এবং এইটা কিন্তু আমরা চাইলে খুব সহজেই ওই যে নর্মাল যে আমরা এতদিন যা শিখছি সেটা দিয়ে কিন্তু এটা অত সহজে আমরা বানাতে পারতাম না। হ্যাঁ, পারতাম, কিন্তু অত সহজ হইতো না, অনেক কাজ করতে হইতো। কাজ করার পর এরকম সুন্দর একটা জিনিস আমরা বানাতে পারতাম, সামারাইজেশন। ওকে, এখন আসেন আমি সবগুলোকে কেটে দেই, ডিলিট করে দেই। আমি ডেটও ডিলিট করে দিলাম। ওকে, জাস্ট এখানে কাস্টমার নেম আছে, আমি এখান থেকে এটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা থাক। এখন যদি আমি এইখান থেকে যে আলিফ হোসেন কোন কোন প্রোডাক্ট কিনছে এটা একটু আগে যেমন করে দেখাইতো, এটা যেন দেখতে একটু কেমন লাগে, তাই না? আপনি যদি এমন করে এই যে কি বলে এটা প্রোডাক্টের নাম এই কলামের মধ্যে বসাই দেন, তাহলে ঠিক এই যেরকম দেখাচ্ছে। এখন কেমন দেখাচ্ছে? আলিফ হুসাইন কোন প্রোডাক্ট কতটা করে কিনছে, কয়টা করে কিনছে সব দেখাচ্ছে, তাই না? ওকে, বুঝতে পারছেন কি এতটুকু যে আসলে কিভাবে কাজ করতেছে আমাদের ইয়েটা? জি স্যার, বুঝা গেছে। ওকে, আচ্ছা দেখেন আমার কিন্তু এখন এই যে পিভট টেবিলের ডান পাশের অংশটা আছে না, এটা হারাই গেছে, তাই না? পিভট টেবিলের ডান পাশের যে অংশটা ছিল যেখান থেকে আমরা রো, ভ্যালুস, কলামস এইগুলো হচ্ছে সেট করতে পারতাম, তাই না? এখন দেখেন এটা না, আমি যদি ডাবল ক্লিক করি কোথাও তাও আসতেছে না, তাই না? আসতেছে। এই ডাবল ক্লিক করলে আসলে ওইটার যে ইয়েটা আছে, ডিটেলসটা আছে, ওই শুধুমাত্র ওই ইয়েটা। যেমন হচ্ছে এই যে এটা কোথায় ডাবল ক্লিক করছিলাম আমি, আমি যদি যাই এখানে, ধরেন আমি এই যে আলিফ হুসাইনের এই যে পাওয়ার ব্যাংকের এখানে ডাবল ক্লিক করবো, আলিফ হোসেনের পাওয়ার ব্যাংক, তাই না? এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে আলিফ হোসেন পাওয়ার ব্যাংক কিনছে সেই নিয়ে যে রো গুলো আছে সেই প্রত্যেকটা রো এখানে দেখাচ্ছে। এই প্রত্যেকটা রো কিসের? আলিফ হোসাইনের, আরিফ হোসাইনের, এবং প্রোডাক্টের নাম কি পাওয়ার ব্যাংক। এইগুলো জাস্ট আমাকে সার্চ করে বের করে দিচ্ছে যে এই হচ্ছে সেই প্রোডাক্ট গুলো যেগুলোতে আপনি ক্লিক করছেন, যেটা আপনি চাচ্ছেন যে তথ্যটা, তাই না? এটা বের হয়ে আসতেছে। একইভাবে যদি আমি চাইতাম এভাবে যে ধরেন কাকে ধরবো, এই যে তানজিলা আক্তার, তাই না? সবচেয়ে কম কিনছে কি, সবথেকে কম কিছুই কিনে নাই, সবগুলো অনেক বেশি, এত টাকা হয়ে গেছে। আমরা ধরলাম এই যে 329, এটা যদি ডাবল ক্লিক করি তাহলে তানজিলে আক্তারে 329 কিসে, এই যে কিটা এটা তো আমি চিনি না, স্ট্রিক্স, এই জিনিসটা কতবার কিনছে সেটা তো দেখতেই পাচ্ছি, কত তারিখে কিনছে, ওই যে তথ্যগুলা কোথা থেকে পাইছে তথ্যগুলা, সেই তথ্যগুলো আমরা এখানে ডাবল ক্লিক করে দেখতে পাবো। এই তথ্যগুলো সব আসতেছে এখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এইখানে দেখেন এই যে লেখা আছে ডিটেলস অফ ইউনিট সোল, কাস্টমার নেম, তানজিলা আক্তার, প্রোডাক্ট নেম, এই যেটা। ওকে, আচ্ছা দেখ, এখন এই যে এখানে তো অনেকগুলো ডিটেলস চলে আসে, থাকে এই ডিটেলস গুলা আমরা ওগুলো দিয়ে পরে কাজ করতেছি। ওকে, এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা ডিটেলস আসছে, তাই না? কিন্তু আমার কি দরকার, আমার তো পিভট টেবিলটা দরকার। পিভট টেবিলের যে একটা অপশন ছিল যেখানে আমরা রো, কলাম, ভ্যালুস ঠিক করতে পারতাম, সেই জিনিসটা দরকার। তো সেই জিনিসটা কিভাবে আনবো? সেই জিনিসটা আনার জন্য আপনি এইখানে যখন পিভট টেবিলের যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করবেন, অন্য জায়গায় না, দেখেন এইখানে না, যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, এই উপরে দেখবেন দুইটা অপশন চালু হয়ে গেছে। এটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ, আর এটা হচ্ছে ডিজাইন। আমি অন্য জায়গায় ক্লিক করতেছি, এই দুটো উধাও হয়ে যাচ্ছে, তাই না? আর যখনই কোনো একটা জায়গায় ক্লিক করতেছি তখন এই দুইটা বাটন চলে আসছে। এখন যদি অ্যানালাইজ বাটনে ক্লিক করি এটা এখন চলে আসবে। কোথায় আছে, কোথায় আছে, এই শো ডিটেইলসে ক্লিক করি, মানে কি পিভট টেবিল অ্যানালাইজ, এইখানেই তো আসার কথা। দাঁড়ান আমি একটু, এই চলে আসছে। পিভট টেবিল অ্যানালাইসে ক্লিক করলাম, করার পর এই অপশনগুলো চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আমরা পিভট টেবিলের আরো অনেক কাজ করতে পারি। তো এখান থেকে যে লাস্টে একটা অপশন আছে এটার নাম কি, ফিল্ড লিস্ট, তাই না? এখানে ক্লিক করলাম, এই যেটা চলে আসবে ফিল্ড লিস্ট, এবং এখান থেকে আমরা এখন নতুন করে অপশন গুলো আনতে পারি। ওকে, আচ্ছা, তাহলে চলেন, আমার মনে হয় যে পিভট টেবিলে এতটুকুই এনাফ, এবং পরীক্ষা যদি আসে এতটুকু থেকেই আসবে। এবং এতটুকু জানা থাকলেই আমরা যে কোনো বড় ধরনের ডেটা সেটকে খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারবো, সহজেই। কারণ দেখা যায় আপনি তো কাজ করবেন হচ্ছে ব্যাক অফিস সার্ভিস হিসেবে, তাই না? ব্যাক অফিসে কাজ করবেন। এখন যিনি হচ্ছে কোম্পানির মালিক,
তিনি কিন্তু এই যে 1000 যে 10,000 ডেটা আছে, এই 10,000 ডেটাকে তিনি একটা একটা করে চেক করবেন? ওনার তো অত টাইম নেই, তাই না? উনি কি করবে, এই 10,000 ডেটার মধ্যে কে কতগুলা কিনতেছে, কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওনার দরকার। এটা হচ্ছে তার মাথা ব্যথা, তাই না? তাহলে আপনাকে জাস্ট এরকম একটা টেবিল বানিয়ে তাকে দেখাইতে হবে যে এইটা হচ্ছে আমাদের আউটপুট, এইটা হচ্ছে আমাদের রিপোর্ট, এই মাসের রিপোর্ট। ওকে, আশা করি বুঝতে পারছেন যে পিভট টেবিলটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি আপনাদের একটা কাজ দেই যে আমার এই 10,000 ডেটাই আছে, আমি আপনাদের কাজ দিলাম এই যে ডেটাগুলো, এই ডেটা থেকে কোন প্রোডাক্টটা কতটা করে সেল হয়েছে, কোন প্রোডাক্ট কতবার সেল হয়েছে, কোন প্রোডাক্ট কত পিস সেল হয়েছে, সেটা আপনারা বের করবেন। তাহলে কিভাবে করবেন একটু বলেন তো কেউ একজন, আমি একজনকে ধরি দেখি পারে কিনা। আমি কাকে ধরবো, কাকে ধরবো, দেখি। অনেকেই তো জয়েন করছেন। কে, শিল্পী আক্তার এতগুলো কেন? শিল্পী আক্তার 2 জন কেন? শিল্পী আক্তার, স্যার, আমি মোবাইলে আর পিসিতে 2 জায়গায় লগ ইন করছি। ও আচ্ছা, গুড। আচ্ছা আপনি বলেন তো যে আমি যদি চাই যে আমার যে ডেটাগুলো আছে এই ডেটা থেকে, এই ডেটা আমি সব সব রিমুভ করে দিই এখান থেকে। ওকে, আমি এই ডেটা থেকে একটা টেবিল বানাবো, যে টেবিলের মধ্যে একদম এই যে কলাম বরাবর থাকবে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের নাম। আমার এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের নাম থাকবে, আর প্রোডাক্টের পাশেই লেখা থাকবে কোন প্রোডাক্ট কতটা করে সেল হয়েছে। তাহলে এই যে 4টা ঘর আছে, 4টা ঘরে কোন ঘরে কি বসাবো বলেন তো আমাকে। শিল্পী বলেন, কারেন্ট চলে গেছে নাকি? না না হ্যাঁ বলেন। স্যার, আসলে আমার এটা বুঝতে সমস্যা হয়েছে। আমি আবার আপনার জিজ্ঞেস করতাম। এমনি তো প্রথমে মনে হয় ফিল্টারে আপনার সোল্ড বাই হবে। ফিল্টার নিয়ে আমি কথাই বলিনি এখন পর্যন্ত। হ্যাঁ, ফিল্টার নিয়ে আমি আলোচনাই করিনি, আমি জাস্ট এই 3টা ভ্যালু নিয়ে কথা বলছি, ফিল্টার নিয়ে এখনো শুরুই করি নাই। আচ্ছা আরেকজন বলেন দেখি, আরেকজন কে বলবেন? আম, মুন্না আছেন? মুন্না, মুন্না। জি স্যার, আসি। হ্যাঁ বলেন দেখি, আমরা একদিকে হচ্ছে আনবো বিভিন্ন প্রোডাক্টের নামগুলো, তার পাশেই লেখা থাকবে কোন প্রোডাক্ট কত পিস করে সেল হয়েছে। স্যার আরেকটু বুঝতে হবে, একটু এখনো ঠিক ক্লিয়ার হচ্ছে আরো না। একটু বুঝতে হবে। ওকে, আচ্ছা আমি যেহেতু 2 জনকে ধরেছি, ওই যে বলে না ভাতের ভাতের কি যেন একটা প্রবাদ বলে যে একটা ভাত টিপলে সব ভাতের অবস্থা বোঝা যায়। তো আমি বুঝে গেছি যে কি অবস্থা। আমি তাহলে আবার শুরু করি, এটা সব পাত, আমি আবার একদম নতুনে চলে গেলাম। প্রোডাক্ট আছে না, হ্যাঁ, সেটা কি শাহিদ, ভ্যালু দেখি স্যার? আরেকবার বলেন। প্রোডাক্টকে স্যার ভ্যালুতে টেনে নিয়ে আসবো। প্রোডাক্টে নিয়ে আসো ভ্যালুতে, এইটাতে জি স্যার। আনলাম, তারপর তো স্যার ওইখান থেকে সাম দেখাবে, বা সেটিং এ গিয়ে আমি কাউন্ট। হ্যাঁ কাউন্টই দেখাচ্ছে 1000, টোটাল 1000 প্রোডাক্ট আছে। আচ্ছা দেখেন, আমরা আবার শুরু করতেছি। আমরা তো পিভট টেবিলটা কিভাবে, পিভট টেবিলের অপশনটা কিভাবে আনছি, এটা তো সবাই পারবেন তাই না? পিভট টেবিলের অপশনটা, শিল্পী বলেন তো পিভট টেবিলের অপশনটা কোথা থেকে আনলাম, এটা পারবেন কিনা? স্যার, যে কোনো একটা খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করলে অপশনগুলো এখানে শো করবে। খালি জায়গায় ক্লিক করলে পিভট টেবিলের অপশন চলে আসে? হয় নাই বুঝছি। টেবিল অপশন থেকে নিয়ে আসবো স্যার, ইনসার্ট থেকে। পিভট টেবিল কিভাবে নিয়ে আসবো? আমার তো যখন আমরা শীট নেব নিয়ে কাজ করবো তখন তো পিভট টেবিল থাকবে না, তো পিভট টেবিলটা আপনি আনবেন কেমনে? স্যার ইনসার্ট থেকে। ইনসার্ট থেকে, গুড। আমরা ইনসার্ট থেকে পিভট টেবিলটা আনতে পারি। স্যার আচ্ছা আর আমি আপনি আবার নতুন করে পিভট টেবিল জানতে চাচ্ছিলেন ওইটা মনে হয় স্যার আমার ওই যে সোল্ড বাই বা ওইটা আমি যদি কলামে দেই তাহলে ওইটা শো করতো।
আচ্ছা আমরা তাহলে দেখি আপনার কথাটা কতটুকু কাজ করে। ঠিক আছে, বলেন দেখি কোথায় কি বসাবো। অন্তর দেবনাথ বলেন দেখি কোথায় কোনটা বসাবো। আনমিউট করেন। স্যার আপনি ওই চেয়েছেন কি সোল বাই না কে কতটা সোল প্রোডাক্ট সোল করেছে? না, আমি চেয়েছি যে কোন প্রোডাক্ট কতবার সোল্ড হয়েছে সেটা। তো তাই স্যার আমি আমাদের এই সোল বাই সারিতে থাকে। সোল বাইটা যদি আমি কলামে টেনে এনে রাখি স্যার, কলামে এইখানে নাকি ভ্যালুসে? আমারটা স্যার মোবাইলে তো দেখতে পাচ্ছি না, ভ্যালুতে বা ইতে স্যার ওই কলামে। আচ্ছা আমি 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 ভ্যালুসে রাখলাম, সোল্ড বাইটা ভ্যালুসে রাখলাম। আর রো এর মধ্যে কি রাখবো বা কলামের মধ্যে কি রাখবো? স্যার প্রোডাক্ট স্যার। অবশ্যই হ্যাঁ, প্রোডাক্টের নাম রাখা উচিত, কারণ আমাদের প্রোডাক্টের নামের ডিটেলস দরকার। চলে আসছে কি? আর ওখান থেকে যদি নাম হয় স্যার, তাহলে আমি কাউন্ট করে দেবো, যেমন রাইট বাটন ক্লিক করে যেভাবে করছিলাম ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ এটা তো স্যার আমি শুরু থেকে বলি একবার অ্যাপ্লাই করতে পারেন। জি 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 অবশ্যই। স্যার আমি শুরু থেকে বলি, আপনি অ্যাপ্লাই করতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। মানে প্রোডাক্টকে আমি প্রথমে প্রোডাক্টকে রোতে টেনে নিয়ে আসবো, প্রোডাক্ট নেমকে নিয়ে আসলাম রোতে, ওকে। রোতে, তারপরে ভ্যালুতে নিয়ে যাবো স্যার। ভ্যালুতে কাকে নিয়ে যাব? প্রোডাক্টকেই স্যার। প্রোডাক্টকেই ভ্যালুতে নিয়ে যাব, ওকে নিয়ে গেলাম। তাহলে যে এখন স্যার যদি ভ্যালু দেখায়, তাহলে স্যার রাইট বাটন ক্লিক করে আমি সেখান থেকে কাউন্ট নির্বাচন করব। এটা কাউন্টই আছে বর্তমানে, এটা সামারাইজ থেকে কাউন্ট করে দিলাম, ওকে। তাহলে কি এটাই রেজাল্ট? এখন মেবি স্যার, তাহলে তো এটাই হওয়ার কথা। আচ্ছা তাহলে চলেন একটা কাজ করি, আমাদের টোটাল কতগুলো সোল্ড হয়েছে সেটা আগে দেখে আসি, কেমন? আমাদের এটা সেলস ডাটা না? আমাদের কিন্তু টোটাল ডাটা আছে 10,000, টোটাল 10,000 ডেটা আছে। প্রত্যেকটা ডেটার মধ্যে 2টা 3টা 4টা 10টা 12টা করে সোল্ড আছে, মিনিমাম একটা সোল্ড আছে। তার মানে সোল্ড অবশ্যই 50,000-এর উপরে যাওয়া উচিত, তাই না? দেখেন এইটা একটা ডেটা, এর মধ্যে 10টা সোল্ড, তাহলে আমাদের সোল্ড 50,000-এর উপরে যাওয়া, কিন্তু আমাদের আসছে কত? 10,000 সোল্ড আসছে। তার মানে আপনার অ্যান্সারটা ভুল। তাহলে স্যার মিস্টেক হচ্ছে কোথাও আমাদেরই। তাহলে চলেন আমরা পিভট টেবিলটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। পিভট টেবিলটা নিয়ে যদি আরেকবার আলোচনা করি তাহলে মনে হয় যে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন কি করতেছি আমি। হ্যাঁ, আমি একদম নতুন থেকে শুরু Okay, করতেছি। ওকে, আমাদের একটা ডেটা শিট আছে, ভালো কথা, ডেটা শিট থাক। আমরা করবো কি, ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিলে ক্লিক করব, এরপর ফ্রম টেবিল রেঞ্জ প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করব, ওকে। এরপর এই যে বাই ডিফল্ট, এই কিন্তু আমাদের ডেটাটাকে ধরে নেবে যে আমাদের ডেটা কত দূর পর্যন্ত আছে, এটা বাই ডিফল্ট ধরে নেবে। যদি না নেয়, এটা কি ধরে নিচ্ছে? না, এটা ধরে নেয় নাই, কারণ আমার সম্ভবত এইখানে ক্লিক করা ছিল বা এই রোটা সিলেক্ট করা ছিল, এই একটা রো, সেজন্য দেখেন শুধুমাত্র একটা রোকে নিয়ে নিচ্ছে, তাই না? তাহলে একটা কাজ করি, এটা বাদ দেই, আবার নতুন করে নিই, আমি এটাকে একটা নর্মাল ক্লিক করে দিই। দেওয়ার পরে যদি এখন আমি পিভট টেবিলে যাই, গিয়ে যদি এই দেখেন এখন অটোমেটিক চলে আসছে A1 থেকে শুরু করে এইচ 1001 পর্যন্ত, 10,001 পর্যন্ত, এবং দেখতে পাচ্ছি এই যে চতুর্ভুজ বর্ডার এই যে এমন করতেছে, সাপের মতো দৌড়াদৌড়ি করতেছে ওই পর্যন্ত। এরপর আমি করবো কি, নিউ ওয়ার্কশিটে ক্লিক করবো, করে ওকে দিয়ে দেবো। এইখান থেকে দেখেন নিউ এক্সিস্টিং দুইটা আছে, যদি এক্সিস্টিং এ ক্লিক করি তাহলে এই জায়গাতে হয়তো ডানে বামে কোনো একটা ফাঁকা জায়গায় পিভট টেবিলটা তৈরি হবে, কোথায়? এই যে এইখানে হয়তো তৈরি হবে। আর যদি নিউ করে দেয় তাহলে নতুন একটা ওয়ার্কশিটে পিভট টেবিলটা তৈরি হবে। আমরা পিভট টেবিল বানানোর সময় নতুন ওয়ার্কশিটই নিব সবসময়। নিলাম, এই যে পিভট টেবিলের অপশনটা চলে আসলো আমার এখানে। এরপরে এইখানে আমাদের 4টা অপশন আছে, ফিল্টার, কলামস, রো, ভ্যালুস। তাহলে এটা কিভাবে কাজ করে, আমাদের এই রো এর মধ্যে যাকে রাখবো, রো এর মধ্যে যাকে রাখবো সে হচ্ছে, ধরেন আপনার টেবিল, ধরেন এটা একটা টেবিল আপনার, এই টেবিলের মধ্যে কি আছে, এই বাম পাশে আমি এটাকে একটু ইয়ে করে দিই, ধরেন এটা একটা টেবিল আমাদের, এটাকে আমি বর্ডার দিয়ে দিই, অল বর্ডার করে দিই, ওকে অল বর্ডার দিলাম। আমাদের এই টেবিল, তাই না? টেবিলের আমরা উপরে যেটা লিখি এটাকে হেডার বলে না? এই হেডারের মধ্যে যদি কাউকে বসাতে চাই হেডারের মধ্যে, তাহলে আমরা তাকে বসাবো হচ্ছে কলামসের মধ্যে, সরি হ্যাঁ কলামসের মধ্যে। মানে এই প্রত্যেকটা হেডারের মধ্যে যাকে বসাবো, ধরেন হেডারের মধ্যে আপনার নাম বসানো দরকার, তাহলে নামকে আপনি টেনে নিয়ে এই কলামের মধ্যে বসাই দিবেন। কলাম বলতে এই যে এটা টপ, এই যে আমার কার্সর যেখানে সেইখানে, এইখানে যাকে রাখবো সে বসবে কোথায়? ঠিক এই বরাবর, ওকে। আচ্ছা
এরপর ঠিক এই বাম পাশের একটা হচ্ছে ইয়ে থাকে, বাম পাশের একদম প্রথম লাইনটা, প্রথম লাইনের মধ্যে কে বসবে, এই যে রো এর মধ্যে যাকে রাখবো সে বাম পাশের এই প্রথম লাইনের মধ্যে বসবে। আর মাঝখানে কারা বসবে, এই মাঝখানে বসবে হচ্ছে ভ্যালুর মধ্যে যাকে রাখবো তারা বসবে মাঝখানে। ওকে, এবার কি বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, যদি কারণ জি স্যার একটু স্লো মনে হয়েছে, তাহলে আমরা কলামের মধ্যে যাকে রাখবো, কলামের মধ্যে যদি আপনি কাস্টমার আইডি দেন, কাস্টমার আইডি কোথায় গিয়ে বসবে, ঠিক এই জায়গাতে বসবে, এবং অবশ্যই ইউনিক হবে। এক আইডি দুইবার বসবে না কিন্তু, এটাই পিভট টেবিলের বৈশিষ্ট্য, এক আইডি দুইবার বসে না। তো আমি কলামের মধ্যে যাকে দেবো সে বসবে উপরে, কলাম মানে উপরে, রো মানে বাম পাশে, রো মানে হচ্ছে বাম পাশে, আর মাঝখানের গুলো কি, মাঝখানের গুলো হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর মধ্যে আমরা যাই বসাই না কেন সেটা ঠিক মাঝখানে বসবে। ক্লিয়ার? এবার বলেন দেখি জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, এবার বুঝতে পারছি। তাহলে দেখেন আমি চাইছিলাম কি, আমি চাইছিলাম আমার কতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো কতবার সেল হয়েছে, মানে কত পিস সেল হয়েছে সেটা বের করবো। তাহলে কি করবো আমি, আমার বাম পাশে তাহলে প্রোডাক্টের নাম দরকার, এইদিকে প্রোডাক্টের নাম দরকার, তাই না? আর এইদিকে তো কোনো কিছু আপাতত দরকার নাই আমার, তাই না? এইদিকে প্রোডাক্টের নাম দরকার, আর এই ভ্যালুর মধ্যে কি দরকার বলেন তো, ভ্যালুর মধ্যে দরকার হচ্ছে কোন প্রোডাক্ট কতবার সেল হয়েছে। তাহলে চলেন আমরা বানাই এটা, এখানে ক্লিক করি যে কোনো একটা জায়গায়, এখানে আসলে বিভিন্ন ধরনের ঘর আছে আর কি। তো আমি তাহলে রো এর মধ্যে, কারণ বাম পাশের এই ইয়েটা দরকার আমার, বাম পাশের এই অংশটা দরকার, তাহলে রো এর মধ্যে বসাই দিব, তাই না? তাহলে আমি প্রোডাক্টের নেমটাকে ধরে এনে রো এর মধ্যে বসাই দিলাম। ওকে, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নেম চলে আসছে, এবং ইউনিক ভাবে, এক নেম কিন্তু দুইবার কখনোই পাবেন না। এরপর আমার দরকার কি, আমার কিন্তু এইখানে এই যে এই বরাবর কিন্তু কোনো কিছু বসানোর দরকার নাই, আছে কি? এই বরাবর কোনো কিছু বসানোর দরকার নাই, কারণ আমার শুধুমাত্র ভ্যালু দরকার, যে কোনটা কত পিস সেল হয়েছে, কোন দিন সেল হয়েছে, কে সেল করছে, এগুলো কিন্তু আমার দরকার নেই, তাই না? তাহলে আমি কি করবো, তাহলে এর পাশেই এই ভ্যালুর মধ্যে সরাসরি আমি বলে দিব ইউনিট সল্ট, এটা এনে ভ্যালুর মধ্যে বসাই দিলাম। এবং অবশ্যই দেখেন সাম অফ সোল্ড, তাই না? তা এবং ওর সাম মানে কি, যোগ করতেছে, মানে কত পিস সোল্ড হয়েছে সেটা যোগফল বের করে দিচ্ছে, এবং আমার টোটাল সোল্ড হচ্ছে 54,000, এবং এটা আমরা যে পেয়ে গেলাম। তাহলে আমি যে প্রশ্নটা করেছিলাম তার অ্যান্সার হচ্ছে এটা, যে আমরা রো এর মধ্যে রাখবো প্রোডাক্টের নাম, আর হচ্ছে ভ্যালুর মধ্যে রাখবো কত পিস সেল হয়েছে, সল্ট অফ সাম অফ ইউনিট সল্ট। এবং আপনি যদি সাম আছে, যদি মিনিমাম চাইতেন, তাহলে এখান থেকে রাইট ক্লিক করে সামারাইজ ভ্যালু বাই কাউন্ট, সাম আর কাউন্ট কিন্তু সেম, তাই না? না সরি, সাম আর কাউন্ট কিন্তু হচ্ছে আলাদা। সাম মানে হচ্ছে ওইখানে কত পিস আছে সেটা যোগফল, আর কাউন্ট মানে কি কতবার আছে। সাম মানে কত, সংখ্যাটা কত, আর কাউন্ট মানে কতবার আছে সেইটা। আমি কাউন্ট করে দিই, দেখেন এখানে 1000 10,000 হয়ে যাবে, কারণ এটা 10,000 বাড়ি আছে, 10,000টা ঘর আছে, সেটা দেখেন দেখাচ্ছে, তাই না? তা আমাদের দরকার কিন্তু সাম, তাই না? সাম বের করে দিলাম, 54,000 বের হয়ে। আশা করি বুঝে গেছেন। এখন যদি আমি চাইতাম এই যে আমার পিভট টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আমার এখন চাওয়া হচ্ছে যে এই যে বিক্রি যে হয়েছে, এই বিক্রিটা কত তারিখে হয়েছে এটা বের করে দেন। না, কত তারিখটা পরে আসি। এই বিক্রি যে হলো, বিক্রিটা ধরেন যে আপনি কি দেবো, কে বিক্রি করছে, কোন, আমাদের তো অনেকগুলো সেলসম্যান না, মানে যে কোন সেলসম্যান কতটা বিক্রি করলো সেটা আমি চাচ্ছি। তাহলে কি করবো, জাস্ট এই এখন সেলসম্যানের নামগুলো অবশ্যই এইখানে থাকবে, তাই না? এখানে প্রোডাক্টের নাম, এখানে সেলসম্যানের নাম, মাঝখানে ভ্যালু, যে এই সেলসম্যান ধরেন এখানে এ নামে একটা সেলসম্যান আছে, এই সেলসম্যান ধরেন 10টা বিক্রি করছে, তাহলে 10 এখানে আসবে, 12 আসবে, তাই না? এইভাবেই তো আসা উচিত। বি সেলসম্যান এখানে, তাহলে আমার এই কলাম বরাবর আসবে কে, সেলসম্যানের নাম। তাহলে আমরা এখানে গেলাম, গিয়ে আমরা সেলসম্যানের নাম আছে কোথায়, সোল্ড বাই, এইটাতে সেলসম্যানের নাম আছে, এটা এখানে কলামে এনে ছেড়ে দিলাম, এই যে সোল্ড বাই হয়ে গেল। ওমা, শিল্পীর নাম চলে আসলো কেন, নাকি স্পেল? আচ্ছা, এটাতে ক্লিক করি, পরে এখন যদি আমি সোল্ড বাইটাকে এখানে এনে ছেড়ে দিই, ও আচ্ছা, এই যে এটা আসে নাই কেন বলি আমি, এই যে আমার এইখানে আমি কিন্তু লিখে ফেলছিলাম, তাই না? এখন সোল্ড বাই দিলে কিন্তু এই পর্যন্ত আসবে সম্ভবত, কিন্তু আগে থেকে তো আমি টেবিল বানাই ফেলছি, সেই জন্য এরর আসতেছে। তো আমি একটা কাজ করি, এটাকে একদম ডিলিট করে দেই, এটাকে দিয়ে সেটা নো বর্ডার কই, নো বর্ডার কই, এই যে নো বর্ডার। ওকে, এখন যদি দেই, এখন সলভ বাই এখানে দিলাম, এখন দেখেন সুন্দর দেখাচ্ছে যে কি পাওয়ার ব্যাংক বিক্রি করছে ফয়সাল আহমেদ এতটা, মাহমুদুল হাসান এতবার, নাবিলা এতবার, প্রত্যেকে কতবার বিক্রি করছে তা দেখাচ্ছে এখানে, তাই না? আশা করি বুঝে গেছেন। এইখান থেকে ধরেন যে আপনি এখন এইটা নিয়ে আবার আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই যে সোল্ড হয়েছে, এই সোল্ডের উপর তাকে একটা কমিশন দিব 10% 5%, তাহলে কি করতে পারি, এখানে আপনি জাস্ট বলে দেন যে তার কমিশন কত হবে, ইকুয়াল দিলেন, এই ঘরের মধ্যে যা আছে তাই
এরপর এর সাথে গুণ করবেন কাকে? গুণ করবো হচ্ছে যদি 10% দিই তাহলে হচ্ছে 0.10 0.1, তাই না? এটা তো জানতামই আমরা 0.1, এটা মানে 10% দিলাম, এই যে 10% বের হয়ে আসে। এইভাবে অন্য অন্য ক্যালকুলেশন গুলো আপনি করতে পারবেন। ওকে, এটা কি বুঝতে অসুবিধা আছে কারো এবার? না স্যার, ক্লিয়ার এবার। ওকে, তাহলে আমরা আগামী দিনে এটা প্র্যাকটিস করব। আরেকটা জিনিস দেখি, পিভট টেবিলের আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটাকে বলে পিভট চার্ট। আমরা তো এতদিন চার্ট করছি, কলাম চার্ট, বার চার্ট, আর বিভিন্ন ধরনের চার্ট করছি, কিন্তু আমাদের আরেকটা আছে পিভট চার্ট। এটা কি জিনিস আমি যাই পিভট টেবিলের এখানেই পাবেন আপনি। পিভট টেবিলে গিয়ে পিভট টেবিল অ্যানালাইসিস এইখানে দেখেন আছে কি, এখানে পিভট চার্ট আচ্ছা যাক, এখানে না থাকলেও সমস্যা নাই। আচ্ছা আছে, এই যে এখানেই অপশনটা আছে পিভট। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনি এই যে চার্টের যে অপশন গুলো আছে এগুলাই চলে আসবে এখানে, মানে এক্সট্রা কিছু নাই, জাস্ট আপনি এই চার্টের ডেটা গুলো খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন, সুন্দরভাবে বসাতে পারবেন। ধরেন আপনার একটা কলাম চার্ট নিচ্ছি, কলাম চার্ট নিলাম, নিয়ে এই কলামটাই নিলাম, নিয়ে জাস্ট ওকে দিয়ে দিই। পিভট চার্ট চলে আসলো একটা এখানে, এই যে পিভট চার্ট চলে আসছে। এখন এই চার্টের মধ্যে আমরা কি কি ডেটা বসাবো সেটা আমরা এখন মানে নিজের ইচ্ছা মতো সেট করতে পারবো। আমি পিভট চার্টে এখানে যদি ক্লিক করি, এইখানে দেখুন পিভট চার্ট ফিল্ড, আর টেবিলে ক্লিক করলে এখানে পিভট টেবিল ফিল্ড, দুটো কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন। এই পিভট টেবিল আর পিভট চার্ট দুটো কিন্তু ফিল্ড গুলো আলাদা। তা আমি এখান থেকে পিভট চার্ট ফিল্ডের এইখান থেকে আমি ধরেন যে সল্ট বাই এইটা তুলে দেই, রিমুভ করে দিলাম, তাহলে দেখেন কি আসে, এই যে এরকম আসছে। ওকে, তাহলে সল্ট বাই যখন আমি তুলে দিচ্ছি তখন এইটা এই যে এরকম। এখন আর ওই যে একটু আগে কি ছিল যে কে কোন মানুষ কতটা বিক্রি করছে সেটা কিন্তু আর নাই এখন, তাই না? যদি আপনি এখন এইখানে আপনি ইয়ে চাইতেন যে আপনার হচ্ছে কাস্টমারের নেম গুলা চাই, কোন প্রোডাক্ট কোন কাস্টমার কিনলো আমি এখানে চাচ্ছি, তাহলে দেখেন এটা এই যেরকম, তাই না? এবং এইভাবে আমরা চাইলে পিভট টেবিল গুলা সুন্দর সুন্দর করে পিভট চার্ট আকারে দেখাতে পারি। তো এখানে বেশি যদি হয়ে যায় তাহলে ঝামেলা, মানে চার্টের মধ্যে তো আসলে বেশি জিনিস থাকলে আরো বেশি, এই যে যেমন এটা দেখেই বোঝা যাচ্ছে কোন জিনিসটা বেশি বিক্রি হয়েছে। সব থেকে বেশি বিক্রি হয়েছে কি, এই যে এই স্কিল গ্রুপ, তার মানে কি এটা বিক্রি করে লাভজনক, মানে বেশি মানুষ কিনতেছে, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি যদি চান যে কোন মানুষ কত বা জিনিসটা কিনতে সেটা আমি চার্টে দেখাতে চাই, তাহলে কি করতে পারি? ক্লাসের টাইম কি শেষের দিকে নাকি? না, 10-এ শেষ হওয়ার কথা, আর টাইম আছে আমাদের ক্লাসের, সমস্যা নেই। যেমন আমি যদি চাই যে কোন মানুষ কতটা প্রোডাক্ট কিনছে সেটা দেখাবো, তাহলে কি মানুষগুলো আসবে কোথায়? এই যে এইখানে, তাই না? প্রোডাক্টের নেম তো আর এখানে রাখার দরকার নেই, তাহলে এটা তাহলে রিমুভ করে দেই। এবং এই যে এটা কতবার হচ্ছে কিনছে সেটা আমরা এখান থেকে পাইলাম। তো সব থেকে বেশি কিনছে কে? সব থেকে বেশি কিনছে সম্ভবত এই যে ইনি, কি নাম এনার, ফাহিমুল কামাল, এই সম্ভবত সব থেকে বেশি। তাহলে কি ইনি আমাদের লাভজনক হচ্ছে কাস্টমার, তাহলে এনাকে আমি পরে হয়তো ফোন টোন দিয়ে তাকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। যাই হোক, আমরা এইভাবে খুব সহজেই ডেটাটা ভিজুয়ালাইজ করতে পারি। আর এইখানে এটা কিন্তু হচ্ছে একটা চার্ট, চার্টের যত ধরনের ফাংশন ছিল সব ফাংশন এখানে অ্যাপ্লাই করা সম্ভব। চার্টে যা যা ছিল, চার্টে আমরা কি কি শিখছিলাম, এখানে চার্টের বই ডিজাইনে গেলাম, এই যে চার্টে ক্লিক করে যে ডিজাইনে গেলাম, যার পরে দেখেন আপনার চার্টের যত ধরনের অপশন ছিল এভরিথিং এখানে পাবেন। আমরা চার্ট ডিজাইনে কিন্তু দেখছিলাম, তাই না? এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে। কালার স্কিমও আছে এখানে, অনেক কালার প্লেট চেঞ্জ করা যায়। যে আশা করি বুঝে গেছেন যে আসলে আমরা পিভট টেবিল পিভট চার্ট নিয়ে কি কি কাজ করতে পারি বা কিভাবে কাজ করতে পারি। আর তারিখটা জি, তারিখ আপনার কথা ক্লিয়ার না। স্যার ডেট দেখাইতে চাইলেন কোন ব্যক্তি কোন ডেটে কত বিক্রি করেছে? ও হ্যাঁ, অবশ্যই তাও করা যাবে। এটা তো মনে হয় একবার দেখাইলাম, তারপর আবার দেখাচ্ছি। দেখেন আপনি তাহলে এখানেই অ্যাড করতে পারবেন ডেট, এখানে অ্যাড করলেই হবে, সমস্যা নেই। আমি এখানে ক্লিক করলাম, করে পিভট টেবিল ফিল্ড নিয়ে আসলাম, নিয়ে এসে আমি চাচ্ছি যে কলামের মধ্যে ডেট বসাই দেই। দেখেন কি হয়, কলামের মধ্যে ডেট বসাই দিলাম, এখন দেখেন কেমন দেখা যাচ্ছে জিনিসটা, ঠিক এই যে এরকম দেখাচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেটা সিরিজ। এই যে দেখেন আমি যখন এটা ইয়ে করছি তখন আমাদের আসলে ডেটা গুলো অনেক বেশি হয়েছে। এই যে চার্ট আছে, চার্টের মধ্যে আর এটা দেখা যাচ্ছে না। চার্টের মধ্যে সর্বোচ্চ 255টা পর্যন্ত ইয়ে কলাম দেওয়া সম্ভব, এটা বলতেছে। সেজন্য চার্ট হবে না, তো চার্ট আমি ক্লোজ করে দিই। চার্টের মধ্যে কিন্তু এটা দেখাচ্ছে না কিন্তু, হ্যাঁ। তো এই যে দেখাচ্ছে কত সুন্দর ভাবে, আরে এটা ক্লোজই করতে হবে, আজকে কোনো অপশনে দেখতেছি। এই যে দেখেন
যেমন এই যে আলিফ হোসাইন, এটা কি কাস্টমার নেম দিছি না, আমি কাস্টমার নেম না দিয়ে ইয়ে দিই, প্রোডাক্টের নাম দিই। ওকে, চার্ট কি এখনো আছে নাকি? চার্ট তো ডিলিট করে দিলাম। ওকে, এই যে দেখা যাচ্ছে যে পাওয়ার ব্যাংক এত তারিখে বিক্রি হয়েছে, এই যে এত তারিখে বিক্রি হয়েছে কতটা, এবং এই যে দেখা যায় যে এই যে জিনিস, দুইটা জিনিস এই এত তারিখে কিন্তু বিক্রি হয় নাই, তাই না? আবার এটা বিক্রি হয় নাই। তো এইভাবে আপনি যদি চান যে আবার প্রত্যেকটা ডেটে কতটা জিনিস, কোন জিনিস কতবার বিক্রি হলো, সব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এইভাবে আমি বলতে চাচ্ছিলাম। যেমন আমি বলতে পারি যে আমাদের এত তারিখে 25/1/2001 এই তারিখে টোটাল সেল হচ্ছে 130টা, বলতে পারি। আবার এভাবে বলতে পারি যে পাওয়ার ব্যাংক টোটাল আমাদের এই এক মাসে বা এক বছরে, আমাদের এক মাসের ডেটা হতে পারে, এক বছরের ডেটা হতে পারে, এটা যে এক মাসে আমাদের সেল হচ্ছে এত, তাই না? এইভাবে আমরা বলতে পারি এটা। আশা করি বুঝতে পারছেন। স্যার এখানে তো তিনটা তো বুঝছি স্যার, জি। ফিল্টার বক্সের কাজ স্যার এখানে তো চারটা, তিনটাই বুঝলাম। ফিল্টারের মধ্যে কাউকে, চলেন তাহলে ফিল্টারের মধ্যে কাউকে বসাই দিয়ে দেখি ফিল্টারের কাজ কি। আমি এখানে ক্লিক করলাম, রিমুভ করে দিলাম। এটাও কি এরর আসছে বারবার? ও, এটা ডেটটাকে আমি আমি পাসওয়ার্ড নেম দেই, এখানে হচ্ছে এই যে ফিল্টার দেওয়ার কারণে কি দেখতে পাচ্ছেন দেখেন তো, কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন ফিল্টার দেখার কারণে? কিছু চেঞ্জ দেখতে পাইলেন ফিল্টার দেখার কারণে? দেখেন তো। আর ফিল্টার দেওয়ার কারণে এই যে ডেটাগুলো দেখাচ্ছে এখানে, এই ডেটাগুলোকে আমি আসলে কয়টা দেখতে চাই সেটা আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে? আমি জাস্ট এইখান থেকে, এই যেখান থেকে আমি জাস্ট নাম সোনি দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, যে শুধুমাত্র সোনি হয়ে গেল। এই যে কি বলে এটা, এই যে কাস্টমার গুলো শুধুমাত্র সোনি নামে এই যে প্রোডাক্টটা কে কতটা কিনছে সেটা দেখাচ্ছে। ওকে, আবার এখান থেকে আমি যদি ফিল্টারে যাই, গিয়ে যদি দেখাই এলিট বুক, এটা দিয়ে ওকে দেই, তাহলে এই জিনিসটা কে কতবার কিনছে সেটা দেখাচ্ছে। এবং এই ফাইনালি যে না লাস্টটাও হবে আশা করি। আবার আর কি আছে এখানে, যদি এটা দেই, ওকে দেই, তাহলে এইভাবে আর কি আমরা দেখতে পাচ্ছি। মানে ফিল্টার করা মানে হচ্ছে আপনি কিছু কিছু ডাটাকে হাইড করে রাখতেছেন বা কিছু ডাটা নিয়েই কাজ করতেছেন, বাকি ডাটাগুলো বাদ। এইটা বোঝানোর জন্য মেনলি ফিল্টারটা ইউজ করা হচ্ছে। ফিল্টারে আরো বেশ কিছু অ্যাডভান্স ইয়ে আছে। আমরা যদি আরেকটা ফিল্টার করে দিই এখানে, ফিল্টারের মধ্যে ধরেন আমরা প্রোডাক্ট নেম দিয়ে ফিল্টার করতেছি, তাই না? মানে আমার এখানে সল্ট বাই আমি এখানে রিমুভ করে দিই, এই যে এই জায়গাতে প্রোডাক্ট নেমকে ফিল্টার করতেছি। মানে প্রোডাক্ট নেম ওয়াইজ আমরা হচ্ছে ডেটাগুলো নিব। মানে এইখানে যদি আমি একটা ফিল্টার করে দিই, ধরেন এইখানে আমার এখানে 10,000 ডেটা আছে না, ধরেন 10,000 ডেটা, 10,000 ডেটার মধ্যে আমার এই ডেটাগুলোর মধ্যে প্রোডাক্ট নেম আছে এই প্রোডাক্ট নেম গুলা। এখান থেকে যদি আমি অ্যাপেল আইপড এইটা দেই, তাহলে কি হবে, এই 10,000-এর মধ্যে যেখানে যেখানে অ্যাপেল আইপড আছে শুধুমাত্র সেই ডেটাগুলো কাউন্ট হবে, বাকিগুলো বাদ গিয়ে যেটা হয় সেটা, এই যেটা তখন আমাদের রেজাল্ট। ওকে, এখানে ফিল্ডের মধ্যে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। ডেট দিলাম এখানে, তো ডেট দিয়ে যে আপনি ডেট এখান থেকে চুজ করতে পারবেন। এখানে অনেকগুলো ডেট আছে, কোন ডেট, যেমন এই স্পেসিফিক এই ডেটের মধ্যে আমি কল্পনা করতেছি এই ডেটের মধ্যে কি আছে, তো এই ডেটের মধ্যে শুধু এই দুটো জিনিস বা দুইজন মানুষ কিনছে, তাই না? এইভাবে আমরা, মানে ব্যাপার হচ্ছে ফিল্টারের মধ্যে আপনি যাই দিবেন সেই জিনিসটাই শুধুমাত্র এই যে আমার 10,000 ডেটার শিটটা আছে, এই শিট থেকে ওই ডেটাটাই শুধু কাউন্ট হবে, বাকি ডেটাগুলো হাইড হয়, বাকি ডেটাগুলো মনে করবেন নাই। ওকে, বুঝতে পারছেন ফিল্টারের কাজটা কি? স্যার একজন সেলসম্যান কতগুলো সেলস করছে ওইটা ফিল্টারিং দিয়ে বাইর করা যাবে না? হ্যাঁ অবশ্যই। তাহলে ধরেন আমরা করেই ফেলি। তাহলে আমরা এখানে কাস্টমার নেম দিলাম সাম অফ টোটাল সল্ট। ওকে, তার মানে এটা যদি আমি ফিল্টার দুইটা হাইড করে দিই, এখানে অল করে দেই, এটাকে দিয়ে ওকে করি, এটাকে অল করে দেই, এটাকেও না, এটা অল হয়নি। ওকে, তার মানে কি, এই যে এই মানুষগুলা আমাদের সেল হয়েছে, মানে সেল করছে, তাই না? তো আমি এখানে ডেট ফিল্টারটা উধাও করে দিই এখান থেকে, এটা ঝামেলা করতেছে কারণ অনেকগুলো ডেট এখানে। তো ধরেন এইখানে আমরা আরেকটা ফিল্টার বসাই, ফিল্টারের নাম কি হবে, কাস্টমারের সল্ট বাই, মানে কে বিক্রি করছে। তাহলে এইখান থেকে আমি যখনই এই যে প্রোডাক্ট নেম, এটা আমরা আর কিছু করতেছি না, আমি জাস্ট আচ্ছা প্রোডাক্ট নেমটা এক কাজ করি, প্রোডাক্ট নেম যেটা আছে এটা এখানেও বসাই দিই কলামের মধ্যে। ওকে, তাহলে এইখানে আমরা কলামের মধ্যে প্রোডাক্ট নেম দেখাচ্ছে আর এইখানে হচ্ছে নাম দেখাচ্ছে। তো আমি এখানে চাচ্ছি যে ফয়সাল আহমেদ এ কতটা বিক্রি করছে,
তাহলে ফয়সাল আহমেদের এই যে ইয়েগুলো দেখাচ্ছে এখানে। ওকে, তথ্য এই তথ্যগুলো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। নাবিল ইসলামেরটা এভাবে নাবিল ইসলামের তথ্য চেঞ্জ হয়ে এরকম হয়ে যাচ্ছে। ওকে, আসলে বুঝতে পারছেন যে এটা আমরা করতে পারি। আর কার কোশ্চেন? কোশ্চেন নয় স্যার, অল ওকে। ওকে, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন বাসায়। আমি এই শীটটা হচ্ছে আপনাদের গত ক্লাসে দিয়েছি, আজকেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। গত ক্লাসে যা করছি, গত ক্লাসে তো হচ্ছে আপনাদের কি বলে অ্যাপ্রোভাইস রেজিস্ট্রেশন করেছে, সবাই রেজিস্ট্রেশন করছেন? রেজিস্ট্রেশন করে অবশ্যই ফর্ম না ওই শীটটা পূরণ করে দিবেন। আর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দ্রুত খুলে ফেলবেন, আপনাদের পরীক্ষা সবার আগে নিয়ে নেব। ব্যাংকের অ্যাকাউন্ট সবার খুলে ফেলবেন। জি স্যার, ব্যাংকে অ্যাকাউন্টে নিয়ে অনেক ইস্যু আমরা ফেস করতেছি স্যার। এই মানে ওইখান থেকে যদি আপনারা লোক এনে আমাদেরকে অ্যাকাউন্টটা খুলে নিতেন খুব ভালো হইতো স্যার। আচ্ছা, এটা আসলে ভাই ব্যাংকে কোনো সমস্যা নাই, আপনারা যান, আপনারা তো আমরা করছি, কোনো সমস্যা নাই। আপনারা কত দিয়ে করলেন ভাই? এটা আপনি 50 টাকা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। টাকার বিষয় না ভাই, মানে কোথায় করছেন? আমরা ডুয়েট টাকা দিয়ে করছি, ডুয়েটের ভিতরে। কি বলেন, আমাদেরকে তো, আপনি কি ডুয়েটের স্টুডেন্ট? না না, উনি যে ইনফরমেশন দিয়েছে সব ভুল ইনফরমেশন দিয়েছে। ভালো লাগে, ডুয়েট স্টুডেন্ট আমরা পড়াই, আমার স্টুডেন্ট আছে ডুয়েটে পড়ে। ডুয়েটের স্টুডেন্ট এটা জানার তথ্য বলছি তো, এখানে অ্যাকাউন্টে 500 টাকা ওরা চাই, 100-200 টাকা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আপনারা যে কোনো ব্যাংকে গেলেই হয়ে যাবে, যে কোনো ব্যাংকে গেলে অ্যাকাউন্ট খুলে দিবে, সমস্যা নেই। ওরা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য বসে থাকে, একটু হয়তো সিরিয়াল ধরতে হবে কারণ সরকারি ব্যাংক। স্যার, আমি ওই জয়দেবপুরে ঠিক গেছিলাম আছে। তো, তো আমাদেরকে ঘুরাই দিছে আর কি, এই জন্য। ঘোরাই দিছে কেন? ওরা বলছে যে 10টা থেকে 12টার ভিতর খোলানো হয়, আর পরবর্তী কোনো সময় আর খোলা হয় না, এইভাবে বলছিল। বেশ সর্বনাশ। কি জানি হতে পারে ওনাদের, আমি আসলে এই ব্যাপারে ইনফরমেশন নাই আমার কাছে। জয়দেবপুর শাখা বলছে। একটু ব্যস্ততায় থাকে, বিদায় ওটা রুলস নিজেরা চালু করছে। ঠিক আছে শামীম ভাই, কালকে একটু আমাকে হেল্প করিয়েন, আমি আপনার শরণাপন্ন। আপনি ইউনিভার্সিটির ভিতর থেকেই করেন, ইউনিভার্সিটির ভিতরে সব থেকে বেস্ট হবে আর কি। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার